যদি বিপ্লব যদি কোনো অবস্থা বাধাগ্রস্ত হয় তখন কিন্তু আবার ফিরে আসবেন, উনারা আবার এই ফ্যাসিজমের পাশে, আবার শেখ হাসিনার পক্ষে। তাদেরকে নিয়ে আপনি আগামীর বাংলাদেশ কিভাবে গঠন করবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আশা করি সকলেই আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমরা কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক এবং চলমান প্রেক্ষাপট নিয়ে। আমরা কথা বলবো বাংলাদেশ এই মুহূর্তে কেমন আছে। একটি গুরুত্বপূর্ণ মাস বাংলাদেশের ইতিহাসে জুলাই মাস, এবং এই জুলাইকে কেন্দ্র করেই বাংলাদেশের একটি অভূতপূর্ব বিপ্লব সংগঠিত হয়েছিল, এবং যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছিল। ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিজম যেটি কায়েম হয়েছিল বাংলাদেশে, সেই ফ্যাসিজমের বিদায় হয়েছিল। আমরা সেই প্রেক্ষাপট নিয়ে আজ কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে সম্মানিত 3 জন অতিথি যোগ দিয়েছেন। আমাদের সাথে আছেন এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মানবাধিকার সংগঠক নিরাপদ বাংলাদেশ ইউকের সভাপতি মুসলিম খান। মুসলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ আপনাকে আজকে LTLB-টিভিতে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম যারা দেখবেন এবং আগামীতে যারা দেখবেন সবাইকেও ধন্যবাদ। আমার সাথে অপর 2 জন অতিথি আছেন। নিরাপদ বাংলাদেশ ইউকের সেক্রেটারি তাহমিদ খান। তাহমিদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকদেরকেও এই প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন নিরাপদ বাংলাদেশ ইউকের সহ সেক্রেটারি রায়হান আহমেদ। রায়হান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। LB24-কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমাদের অনুষ্ঠানের মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশ একটি সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। জুলাই বিপ্লবের 1 বছর হওয়ার পরেও কিন্তু এখনও জুলাই চার্টার যেটি হওয়ার কথা ছিল, জুলাই ঘোষণাপত্র যেটি হওয়ার কথা ছিল সেটি ঘোষণা হয়নি। সেটি নিয়ে একটি সমস্যার সৃষ্টি হচ্ছে বলে পরিলক্ষিত হচ্ছে, এবং বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ নিয়ে একটি প্রলয়কাণ্ডই বলা যায় ঘটে যাচ্ছে, এবং সেটি অত্যন্ত সংকটময় মুহূর্ত দেখা যাচ্ছে। আমরা সেই বিষয়গুলিকে নিয়ে কথা বলবো। অতীতের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশ, বিপ্লব পূর্ববর্তী বাংলাদেশ এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশ কিভাবে চলছে এবং সেই অবস্থাটাকে কিভাবে মোকাবেলা করা যায়। আমরা শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের সাথে আমরা কথা বলবো, প্রশ্ন রাখবো, আমরা উত্তরগুলো জানার চেষ্টা করব যে বাংলাদেশকে এগিয়ে নিতে কিংবা বাংলাদেশের এই বিপ্লব পরবর্তী সময়ে কিংবা এই বিপ্লব বাংলাদেশের জন্য কি বয়ে এনেছে কিংবা ভবিষ্যৎ কি হতে পারে সেটি নিয়ে। মুসলিম খান, নিরাপদ বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট, আপনার কাছে জানতে চাইব যে আমরা এই জুলাই মাসটি আমাদের ইতিহাসের সাথে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে, নতুন একটি অধ্যায়ের অংশ হিসাবে পরিলক্ষিত হচ্ছে। এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এবং জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন, ব্যক্তি, তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে, যারা আগে ছিলেন না কিংবা এখন আমরা নতুন মুখ দেখতে পাচ্ছি, নতুন পরিচয়ে অনেকেই নতুনভাবে আবির্ভূত হয়েছেন। আপনারাও কাজ করছেন কিংবা আপনারাও হয়তো বলবেন যে আমরাও ভূমিকা রেখেছি, আমি ভূমিকা রেখেছি, এইভাবে অনেকেই অনেক বলছেন। আপনি এই বিপ্লবটাকে, বিপ্লব পূর্ববর্তী এবং বিপ্লব পরবর্তী এই অবস্থাটাকে কিভাবে বিবেচনা করছেন? ধন্যবাদ এনাম ভাই আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তো আমি আমার পক্ষ থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু আপনাকে বলতে চাচ্ছি, আমি একটি কথা বলতে চাই যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা এখানে হয়তো স্বাধীনতা যুদ্ধ তখনকার সময় দেখি নাই। কিন্তু এখন যারা যদি এসে কেউ বলে যে আমি মুক্তিযুদ্ধ করেছি, বয়স যদি 60, 70, 80 হয়, তা আমরা মনে করি যে উনি আসলে প্রকৃত মুক্তিযোদ্ধাই ছিলেন। এখন ইতিহাস সাক্ষী হয়ে গেছে যে ভুয়া কিছু মুক্তিযোদ্ধা
তালিকায়ও আছে, ভুয়া কিছু মুক্তিযোদ্ধাও দাবিদার হয়ে গেছেন। 24 জুলাই আন্দোলন যেটা, এই জুলাই আন্দোলনটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্লাস আমরা যারা স্বচক্ষে দেখেছি, দেশ থেকে হোক প্রবাস থেকে হোক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রকৃত জুলাই বিপ্লবে খারাপ ভূমিকা রেখেছিল দেশ থেকে এবং প্রবাস থেকে। শুধু ব্রিটেন নয়, ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে আমরা ভয়েস রেজ করেছি, সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন মাধ্যমে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কিছু কিছু বুইফুল সংগঠন, তারা জুলাই বিপ্লবের অংশীদার, ক্রেডিট নেওয়ার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন কিছু নেওয়ার জন্য, অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তারা আন্দোলন সংগ্রাম করছেন। তারা এসে বড় বড় টকশুতে লম্বা লম্বা কথা বলছেন যে জুলাই আন্দোলনে আমরা ভূমিকা ছিলাম, আমরা এই করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যারা আসলে এসে বলছেন, আপনারা তো সাংবাদিক মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই যে জুলাই বিপ্লবের আগ মুহূর্তে পর্যন্ত ওনাদের কোনো ভূমিকা ছিলই না। যেমন ছিল না সামাজিকভাবে, যেমন ছিল না রাজনৈতিকভাবে, যেমন ছিল না ব্যক্তিগতভাবে, তারাই কিন্তু আজকে জুলাই যোদ্ধা হিসাবে দাবিদার হয়ে যাচ্ছেন। আপনি দেখেন যে এই দেশে এনসিপি বলেন, এই দেশে আরও কিছু সংগঠন আছে, আমি নাম আর নিব না, আর বুইপুর কিছু সংগঠন এই দেশে তৈরি হচ্ছে। ওনারা বলছেন যে আমরা জুলাই আন্দোলন করেছি, কিন্তু আপনারা জানেন, মিডিয়া সাক্ষী দেশের, যে আলতাবালি পার্ক থেকে শুরু করে ব্রিটিশ হাইকমিশন, ব্রিটিশ পার্লামেন্ট, 10 ডাউন স্ট্রিট, বাংলাদেশ হাইকমিশনের সামনে, এমনকি ট্রাফালগার স্কোয়ার, এর মাঝে এই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। শুধু আমরা নয়, শুধু নিরাপদ বাংলাদেশ চাই নয়, যারা আন্দোলন করেছে তারা হচ্ছে এখানে বিএমপি নেতৃত্ব দিয়েছিল, নিরাপদ বাংলাদেশ চাই সহ আমরা ছিলাম, আরও মানবাধিকার সংগঠন আছে, যেমন ধর জাস্টিস ফর এই ভিকটিম আছে, বা যেমন ধরেন গত কয়েকদিন আগে যে এই পিপল ফর রাইটস বা ফাইট ফর ইন্টারন্যাশনাল বা অনলাইন অ্যাক্টিভিস্ট, সব বিভিন্ন সংগঠন আমরা একত্রিত খাত মিলিয়ে একই কর্মসূচি আমরা পালন করেছি বাংলাদেশের ফ্যাসিজমের বিরুদ্ধে। কিন্তু আমরা ভাবতে একটা বিষয় অবাক লাগে যে যারা প্রকৃতপক্ষে দেশের জন্য কাজ করেছে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে যে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তাদেরকে কোনো প্রোগ্রামাদিতে ইনভাইট করা হচ্ছে না। এখানে থামাবো। আপনি স্পেসিফিকলি উল্লেখ করেছেন যে এখানে এনসিপির বিষয়ে, এনসিপি যেটি এখানে যারা এনসিপি করছেন কিংবা এনসিপির ব্যানারে, আপনি কি বলতে চান? তারা জুলাই আন্দোলনে, জুলাই পূর্ববর্তী আন্দোলনে তারা কোনো ভূমিকায় ছিলেন না, কিংবা ফ্যাসিজমের বিরুদ্ধে তারা এর আগে কোনো কাজ করেছেন, এটা আপনি কিভাবে ইনশিওর করবেন বা শিওর হলেন যে তারা ছিলেন না? একটা উদাহরণ আপনাকে দিয়ে দেই। আপনি জানেন যে গত কয়েকদিন আগে যে ডক্টর ইউনূস যখন এদেশে এসেছিলেন, বাঙালি কমিউনিটির হাজার হাজার জনতা যখন আলতাবালি পার্কে প্রোগ্রাম করেছিল রিফর্ম বাংলাদেশ নামে একটা ব্যানারের মাধ্যমে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে আমার বাড়ি কিন্তু ছাতক উপজেলায়, আমার পাশের ইউনিয়নে আইয়ুব করম আলী, যিনি জুলাই বিপ্লবের কয়েকদিন আগে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে যখন যিনি বক্তব্য দিয়েছেন, তিনি কিন্তু এনসিবির পক্ষে এসে আলতাবালি পার্কেও বক্তব্য দিয়েছেন। এমনকি আপনি তাও দেখেছেন যে চ্যানেল এসে যখন মাহিদ ভাই উনারে প্রশ্ন করেছিলেন যে আপনি কয়টা দল চেঞ্জ করেছেন, উনি বলছেন যে আমি এই দলে ছিলাম, এই দল চেঞ্জ করেছি, এই দলে যাওয়ার ইচ্ছা ছিল, আওয়ামী লীগ আমাদেরকে নেয় নাই, এখন আমি এনসিবির প্রার্থী হব ছাত্রদ্বারার। এখন আপনি দেখেন যে উনি জুলাই বিপ্লবের আগ মুহূর্তে বলেছেন যে শেখ হাসিনাকে আমাদের ক্ষমতায় টিকিয়ে রাখতেই হবে, আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি বলছেন যে না, এখন এনসিবির নেতৃত্বে মানে উনি এই ছাত্রদ্বারা আসন দাবি করছেন। এখন আপনি কিভাবে বলবেন যে উনি এনসিবি ছিলেন? একজন নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে তিনি যে কোনো রাজনৈতিক দলে যেতে পারেন, যে কোনো রাজনৈতিক দলে তিনি ভূমিকা রাখতে পারেন, এটা তার এই অধিকার, তার দেশের নাগরিক হিসাবে গণতান্ত্রিক অধিকার আছে তিনি যে কোনো রাজনৈতিক দলে যাওয়ার, এবং সেই রাজনৈতিক দল যদি তাকে অ্যাকসেপ্ট করে নেয়, সেটিও সেই রাজনৈতিক দলের অধিকার আছে তারা কাকে তারা সংগঠনে নেবেন, তাদের দলে নেবেন। আপনি যে বলছেন যে
অধিকার আছে, কিন্তু যখন 2000-এর অধিক ছাত্ররা যখন এই শাহাদত বরণ করেছে, হাজার হাজার ছাত্র এবং এই বৃদ্ধ সহ অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, তখন আপনি বলছেন যে না, ওদের মানে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, আর এই যে বাচ্চাগুলো বা ছেলেগুলো মারা গিয়েছে তাদের বিপক্ষে অবস্থান নিলেন। আর যখন বিপ্লব হয়ে গেল তখন আপনি এসে বললেন যে না, আমি এখন এই দলের পক্ষে। তো এটারে গাদ্দারি ছাড়া আর মুনাফিক ছাড়া কিছু কিছু বলা যাবে? ইতিহাসের অংশটা এভাবে, ইতিহাস সবসময় বিজয়ের পক্ষে যায়, কারণ বিজয়ী শক্তির পিছনে হাজারো মানুষ সমবেত হয়, এটা স্বাভাবিক। তো আপনি যেটি বলতে চাচ্ছেন যে তারা রাজনৈতিকভাবে তারা ফ্যাসিজমের পক্ষে ছিলেন, তাদের অনেকেই এই মুহূর্তে চলে আসছেন বিজয়ীদের পক্ষে চলে আসছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাগুলো বললেন, আমরা এই যে রাজনৈতিক সুবিধাবাদী একটি অংশ কিংবা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য যারা আসে, আপনি কি মনে করেন যে আগামীর বাংলাদেশে চাইলে তারা ভালো ভূমিকা রাখতে পারেন? তারা যদি যেটি বলা হয় যে রাজনীতিতে শেষ কথা বলে একটি কথা, মানে কিছু নেই বলে একটি কথা আছে, প্রবাদ প্রচলন আছে, হতেও তো পারে এটি যে তারা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটির একটি চর্চা করছেন, কিংবা তারা প্র্যাকটিক্যালি তারা দেখাচ্ছেন আমরা আগে সেখানে ছিলাম, এখন আমরা এখানে আছি। আপনি দেখেন, যারা যে সময় স্রোতের টানে যারা চলে, যারা তার স্রোতের টানে যাদের মানে গন্তব্য মনে করে, তাদেরকে দিয়ে আপনি আগামীর বাংলাদেশ আশা করা যায় না। কারণ যখন শেখ হাসিনা থাকাকালীন সময় শেখ হাসিনার পক্ষে, ফ্যাসিজম বিদায় হওয়ার পক্ষে যখন আসে বিপ্লবের পক্ষে, তখন আবার যখন ওনারা এই বিপ্লব নিয়ে অগ্রসর হওয়ার পরে দেখবেন যে এই বিপ্লব যদি আবার ব্যাঘাত ঘটে, যদি বিপ্লব যদি কোনো অবস্থা বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু আবার ফিরে আসবেন উনারা আবার এই ফ্যাসিজমের পাশে, আবার শেখ হাসিনার পক্ষে। তাদেরকে নিয়ে আপনি আগামীর বাংলাদেশ কিভাবে গঠন করবেন? ধন্যবাদ আপনাকে। আমি তাহমিদ হোসেন খান, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সেক্রেটারি। আপনার কাছে জানতে চাইব যে আপনারা বিভিন্ন ব্যানারে আপনারা কাজ করেছেন, আপনাদের নিজস্ব সাংগঠনিক ব্যানারের পাশাপাশি, যেটি আপনার প্রেসিডেন্ট বলেছেন যে আপনারা বিভিন্ন স্থানে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে সাংগঠনিকভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন, কাজ করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের এই সিচুয়েশনে আপনারা কি ভূমিকা রাখছেন? এখন বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে যেটি, এবং পরিস্থিতি এই পর্যায়ে চলে গেছে, জরুরি অবস্থা দেয়া লাগতে পারে, কারণ রাজনৈতিক শক্তিগুলো একে অন্যের মধ্যে, একে অন্যের বিরুদ্ধে হোক কিংবা নিজস্ব শক্তি প্রদর্শনের একটি মারাত্মক সংকট আমরা দেখতে পাচ্ছি। শক্তি প্রদর্শনের ভূমিকায় তারা আছেন, এবং যেটি সামাজিকভাবে পরিবেশ পরিস্থিতিকে অনিরাপদ করে তুলছে। আপনারা এই মুহূর্তে কি ভূমিকা রাখছেন? ধন্যবাদ এনাম ভাই আপনাকে। আমরা তো আসলে বিদেশ থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি, কারণ বাংলাদেশের জন্য আমাদের যে মায়া মমতা, যে দেশ আমরা রেখে আসছি, সেই দেশের সবসময় আমরা শুভকামনা করি, এবং সেটা মনের মধ্যে না, এবং সেটা আমরা কার্যক্রম দিয়ে প্রমাণ করতে চাচ্ছি। বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, আমরা তো আসলে বাংলাদেশের এই অবস্থার জন্য এই আন্দোলনে যোগ দেইনি, বা এই অবস্থার জন্য আমাদের কোনো কার্যক্রমে ছিল না। তো আমাদের কন্ট্রিবিউশন হিসাবে বর্তমানে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের হাই কমিশনার থ্রুতে সরকারের সাথে আমরা যাতে কোরিলেশন করতে পারি। যদি বাংলাদেশের সরকার আমাদেরকে বলে যে আপনারা যেহেতু আমাদেরকে এতদিন সহায়তা করেছেন, বা বর্তমানের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যদি ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কাছে রিচ করে যে আপনারা যেহেতু এই বিপ্লবে আপনারা সামনে ছিলেন, আমাদেরকে ভবিষ্যতেও সাহায্য করতে হবে। আমরা ওই যখন ডক্টর ইউনূস সাহেব যখন ইংল্যান্ডে আসছিলেন, ওই দিন আলতাবালি পার্কে, ওই যেদিন আমার সভাপতি যেদিন বললে যে রিফর্ম নামের একটি সংগঠন আসছিল আলতাবালি পার্কে, ওই দিনই আমার বক্তব্য স্পষ্ট আমরা বলে দিছি যে যদি ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের সংস্কার করে, এই সংস্কারের কাজে আমাদের যত ধরনের সহায়তার দরকার, বাংলাদেশের ডেমোক্রেসি এবং মানবাধিকার রক্ষার জন্য যত ধরনের সহায়তার দরকার আমরা করব। এবং এইটাও বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছি আমি, আমার এখনও বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতেও আছে, যে যতদিন পর্যন্ত উনি সংস্কার করবে, যে সংস্কার বাংলাদেশের মানুষের
জীবনের মান উন্নয়ন করবে, আমরা ওনাকে যত ধরনের আমাদের সাধ্য অনুযায়ী আমরা ওনাকে সাহায্য করতে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জুলাই বিপ্লবে আপনাদের সংগঠনের ভূমিকা যেগুলো ছিল আমরা দেখেছি, বিভিন্ন কার্যক্রমে আপনারা অংশ নিয়েছেন, দেশের প্রয়োজনে আপনারা কাজ করেছেন। কিন্তু এই মুহূর্তে আমরা বিভিন্ন সংগঠন যারা জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছেন, রাখার চেষ্টা করেছেন, মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছেন, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন, আপনাদের মধ্যে একটি অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। মানে এই অস্থিরতাটা কি আসলে? ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কোনো অস্থিরতা নাই, কারণ আমরা জানি আমরা দেশের জন্য কি করেছি। কিন্তু আমরা এই যে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনি কখনো আমের গাছ থেকে কাঁঠাল এক্সপেক্ট করতে পারবেন না, এটা কখনো হয় না। যারা এই আন্দোলনে ছিল না তারা চাইবে সংযুক্ত হতে, কিন্তু সংযুক্ত হয়ে ওরা যে ভালো কিছু দেশকে উপহার দিতে পারবে এইটা কখনো পসিবল হবে না। এইটা যেভাবে সায়েন্টিফিক্যালি যেভাবে মিলে না, যুক্তিগতভাবে মিলে না, এইটা কোনোদিন হবেও না। তা আমাদের এই এখন যে ইয়েটা হচ্ছে যে আমরা চাই না যে যেটা করেনি সে সেটা এক্সপেক্ট করুন। যদিও আপনি যেটা বললেন যে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন বা ব্যক্তি এই ক্রেডিট নিতে চাচ্ছে। আমাদের আন্দোলন শুধু এই জুলাই মাসে না, আমাদের আন্দোলন আর ওই যে জুলাইয়ের যে বিপ্লব যেটা ঘটেছে ওইটা কিন্তু ওই মাসের আন্দোলনের জন্যই যে ঘটে গেছে এরকম না। আপনি যদি অতীতের হিস্ট্রি দেখেন, আমাদের সংগঠনের এই মানবাধিকার সংগঠনের জন্মলগ্নে থেকে আমরা আমাদের সংগঠন একাধারে আমরা চালিয়ে আসি। এই জুলাইয়ের যে বিপ্লব এইটা ওই সংগঠনের অতীতের কার্যক্রমের ফল হচ্ছে ওই জুলাইয়ের বিপ্লবটা। এখন আপনারাই তো মিডিয়া নিয়ে আসেন, আমাদের চেয়ে আপনারা আরো ভালো বুঝবেন। আপনারা দেখেন ওরা আমাদের সাথে বা অন্য কোনো অর্গানাইজেশনের সাথে ওরা ছিল কি ছিল না, কিন্তু তারপরও ওরা দাবি করতেছে। তো আমরা এটা বলবো যে সঠিকভাবে আপনার ইনভেস্টিগেশন হোক। ঘটনাটা আমি যেটা বলছিলাম যে আপনাদের বা ব্যক্তিগতভাবে আপনাকে বা আপনার সংগঠনকে বলছি না, আপনাদের বলছি, ওভারঅল সবার মধ্যে একটা অস্থিরতা আছে। এই যে আপনি বলছেন যে ইনভেস্টিগেশন হোক, কারা ছিলেন না ছিলেন, আমাদের কাছে মনে হচ্ছে কেমন জানি এই বিপ্লবের তাদের প্রত্যেকে তার নিজ ভূমিকাটা প্রকাশ করার জন্য কিংবা নিজের আত্মকে যেটিকে আমরা আত্মপ্রকাশের মানে একটি ক্রেডিট নেয়ার একটি ভূমিকা সবাই যেন আমরা আমাদের বাঙালি ভাষায় একটা কথা আছে, খালি কলস বাজে বেশি। তো যে তারটা বাজাবে সে নিজেই প্রমাণ করে দেবে সে ওইটাতে প্রকৃতভাবে কতটুকু জড়িত আছে কি নাই। আমরা তো আর ফিল্ডে গিয়ে বলতেছি না আমরা এতদিন যাবত এই কাজ করছি, আমাদেরকে এই স্বীকৃতি দিত, কারণ আমরা জানি আমরা করছি। তারা নিজে জানে না। ওদেরকে আপনি যদি আপনার চ্যানেলে যদি ওদেরকে নিয়ে এসে 2-3টা প্রশ্ন করেন, আচ্ছা এই দিনে যে এই অ্যাক্টিভিটিসটা ছিল আপনার অবদান ওইখানে কী ছিল, দেখবেন কিছু বলতে পারবে না। তো এই জিনিসগুলো যদি সমাজের মানুষ লক্ষ্য করে তাইলেই তো সত্যটা বেরিয়ে আসবে। ধন্যবাদ আহমেদ হোসেন খান। আমি রায়হান আহমদ, সহ সেক্রেটারি নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। আমরা একটি সংগঠনের 3 জনকে এনেছি, আমরা অন্যান্য সংগঠনগুলিকে পর্যায়ক্রমে চেষ্টা করব, যদি ওনারা আসেন আমরা দাওয়াত করব আমাদের সাথে আসার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য। আমাদের কাছে এটি অত্যন্ত দুঃখজনকই মনে হচ্ছে যে প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে একটি ক্রেডিট নেয়ার ভূমিকায় কাজ করছেন, এটি আমাদের কাছে মনে হচ্ছে। সো আমরা একটি দেশের রাজনৈতিক পরিবর্তন হোক, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা হোক, দেশের নিরাপত্তার জন্য হোক, গণতন্ত্র সুরক্ষার জন্য হোক, দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রত্যেকেই তার অবস্থান থেকে কাজ করবেন, এটাই স্বাভাবিক। কেউ ব্যক্তিগতভাবে, কেউ সাংগঠনিকভাবে, সবাই রাজনীতি করেন না, সবাই সাংগঠনিকভাবে সবাই অ্যাক্টিভ না। কিন্তু আমরা দেখি কি যারা রাজনীতি করেন তারা তার ব্যক্তি কিংবা তার দলীয়ভাবে কাজ করার চেষ্টা করেন। রাজনীতির বাইরে যারা সাংগঠনিকভাবে কাজ করেন বিভিন্ন সংগঠনের ব্যানারে, তারা নিজের সংগঠনকে সামনে নিয়ে আসেন। এটি একটি মানে মারাত্মক ধরনের মনে হয় যেন একটি সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সামাজিকভাবে এটি এক ধরনের বৈষম্যেরও তৈরি করে। আমি রায়হান আহমেদ আপনার কাছে জানতে চাইব যে আপনারা এই যে তরুণরা যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য, ফ্যাসিজমের বিরুদ্ধে যেটি আপনারা ভূমিকা রেখেছেন, ভবিষ্যতে আপনারা আসলে কি করবেন? আপনারা এইভাবেই পট পরিবর্তনে
ভূমিকা রাখবেন, পরবর্তীতে আপনারা নিজেরা করেছেন কিংবা সব ক্রেডিটের দাবি আপনাদের, এরকম কি আপনারাই বলতে থাকবেন বা এটা কি বলা উচিত? ধন্যবাদ এনাম ভাই আজকে আমাদেরকে LB24 এ আমন্ত্রণ করার জন্য। রাম ভাই দেখেন, আমি যখন ব্রিটেনে প্রথম আসি 2021 সালের সেপ্টেম্বর মাসে, তখন থেকেই আমি মানবাধিকার সংগঠন, মুসলিম ভাই আছেন সভাপতি, সেক্রেটারি তাহমিদ ভাই আছেন, তখন থেকেই আমি এই নিরাপদ বাংলাদেশের সাথে সম্পৃক্ত হই। তার সাথে সাথে যখন যে প্রোগ্রাম ছিল, আমরা যে হাসিনা পতন বা হাসিনার পতন হওয়ার জন্য এই আগে থেকে আমরা এই আন্দোলনগুলো করেছি। আপনি দেখবেন যে বাঙালি কমিউনিটির, আপনি হোয়াটসঅ্যাপে যদি যান তাহলে দেখতে পারবেন সবাই নিরাপদ বাংলাদেশ চাইকে, সো আমাদেরকে ব্যক্তিগতভাবে হাসিনা পতনের জন্য বা হাসিনার বিরুদ্ধে যে আমরা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলাম 5ই আগস্টের আগ থেকেই সবাই আমাদেরকে চেনে এবং জানে। আপনি দেখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের মাধ্যমে যেহেতু আমি আন্দোলন করেছি, এটা বলতেই হবে যে জুলাই মাসে যখন প্রথম এই আন্দোলনের সূচনা ঘটে, তখন ছাত্রছাত্রীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার যখন বলেছিল, তখন এই ব্রিটেনে এই তরুণ সমাজকে, যারা বাংলাদেশ থেকে একটা বড় একটা অংশ ব্রিটেনে এসেছিলেন পড়ালেখার জন্য, তখন তাদেরকে কীভাবে কানেক্ট করা যায়, এই আন্দোলন কীভাবে সম্পৃক্ত করা যায়, সেই কাজগুলো আমরা করেছি। এই ব্রিটেনে 2024 সালের 5ই আগস্ট বড় একটা গণজমায়েত হয়েছে হাসিনা পতন হওয়ার পরে। পুরো হোয়াইট চ্যাপেল যেন একটা বাঙালি পরিবেশের একটা আমেজ সৃষ্টি হয়েছিল। এই সৃষ্টি হওয়ার পেছনে কারা ছিল, কারা এই আন্দোলনকে জমিয়েছিল, তা কিন্তু আপনাদেরকে জানতেই হবে। 2024 আমি একটা কথা বলি, আমাদের জানতেই হবে, আমাদেরকে জানা একটা কথা শেষ করে নাম ভাই। 18 জুলাই যখন আমাদের বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ ছিল, শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে গুলিবর্ষণ করেছিল, পুরো বাংলাদেশে একটা থমথমে অবস্থা বিরাজ করছে, অন্ধকারের আচ্ছন্নের মধ্যে যখন বাংলাদেশ পড়ে গিয়েছিল, তখন আমরা ব্রিটেন থেকে আমরা কয়েকটি মানবাধিকার সংগঠন তাৎক্ষণিকভাবে, মুসলিম ভাই আছেন, তাৎক্ষণিকভাবে আমরা একটা সিদ্ধান্ত হলো যে 18 জুলাই আওয়ামী লীগ একটা প্রোগ্রাম ডেকেছে, আমরা আমাদেরকে এই অ্যাটেন্ড করার মাধ্যমে আলতাবালি পার্কে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। তখন সর্বপ্রথম নিরাপদ বাংলাদেশ চাই সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন আমরা একতা ঘোষণা করে, আমি নিজে আমাদের নিরাপদ বাংলাদেশ চাই ব্যানার সহ আমরা 2টার দিকে পৌঁছালাম। তখন কেউ আসে নাই, এখনো পর্যন্ত কেউ আসে নাই। আমরা 2-3টা অর্গানাইজেশন ধরেন 50-60 জন ছিলাম, সারাদিন স্লোগান দিয়েছি, বিকাল 7টা পর্যন্ত হাজার হাজার মানুষ আলতাবালি পার্কে এবং হোয়াইট চ্যাপেল এরিয়াতে এটা বাঙালি এটা আন্দোলনে একটা আমেজ সৃষ্টি হয়েছিল। পরে ছাত্রলীগকে আওয়ামী লীগকে প্রতিহত করা হয়েছে। আপনাকে এক্সাম্পল দিলাম যে ব্রিটেনে যে আন্দোলনের ইতিহাসের যেটা সূচনা ঘটেছে। আর 22 জুলাই ট্রাফলগার স্কোয়ারে আমরা বাঙালি কমিউনিটির হাজার হাজার, ব্রিটেনের যেখানে ছড়িয়ে সিটে বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দরা এবং কমিউনিটি নেতাদের আমন্ত্রণে সবাইকে আমরা একত্রিত করে আমরা ট্রাফলগার স্কোয়ারে গিয়ে বিশ্ব মিডিয়াকে আকর্ষণ করার সৃষ্টি করেছিলাম যে বাংলাদেশে জেল জুলুম নির্যাতন নিপীড়ন হওয়ার পর হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন সেই শেখ হাসিনা। তাকে অবিলম্বে বিশ্ব মিডিয়াকে আমরা আমন্ত্রণ করেছিলাম যে অবিলম্বে তাকে আন্তর্জাতিকভাবে তাকে আন্তর্জাতিক আদালতে যাতে তাকে বিচারের জন্য হস্তান্তর করা হয় বা বিচারের প্রক্রিয়া নেওয়া হয়। সেই আন্দোলনের সূচনা কিন্তু আমরা ব্রিটেন থেকে করেছিলাম। এই আমাদের ব্রিটেনের এই আন্দোলনগুলো দেখে মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, দুবাই, সৌদি আরব, কাতার, আবুধাবি সব বিভিন্ন জায়গায় আমাদের প্রবাসীরা বাইরা কিন্তু মাঠে নেমে এসেছিল। কিসের জন্য? বাংলাদেশে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা রক্ত দিচ্ছে। এটা কোনো দলীয় কোনো কর্মসূচি ছিল না, এটা সার্বজনীন একটা কর্মসূচি ছিল। আমাদেরকে বুঝতে হবে এটা 1952 সালে ভাষা আন্দোলনের মতো একটা কর্মসূচি ছিল। যেভাবে পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের সেই বাংলা ভাষার জন্য যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম, ঠিক সেইভাবে আওয়ামী লীগ, ফেসিবাদ, ভারতীয় দখলদার গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের আপমর সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেটা কোনো দলীয় কর্মসূচি ছিল না। ধন্যবাদ আপনাকে রাহান। আপনি যেটি বলেছেন যে এটি কোনো দলীয় কর্মসূচি ছিল না, যেমনই এটি একটি দলীয় কর্মসূচি ছিল না, তেমনিভাবে এটি একক কোনো সংগঠনেরও ভূমিকা ছিল না, এটি একটি সার্বজনীন ভূমিকা ছিল। এবং কারা আন্দোলন করেছেন, কারা কীভাবে ভূমিকা রেখেছেন, আমরা মিডিয়ার কল্যাণে কিংবা মিডিয়ায় কাজ করি হিসেবেই এই চেহারাগুলো, এই সংগঠনগুলো বা কারা, আমরা ওটা জানি। স্পেসিফিকলি আপনাদের বলতে হবে না যে আপনারা আপনাদের নিজস্ব সংগঠন কিংবা আপনারা সবাইকে নিয়ে আপনারা এগুলো করেছেন। আমি এটা বলতেছি না ভাই, আমি বলতেছি যে বাঙালি কমিউনিটির সবাই কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু তাদের পিছনে তো সংগঠিত করার জন্য তো কিছু মানুষ প্রয়োজন আছে।
সেই মানুষগুলা কারা কাজ করছে। এখানে এটা প্রোগ্রাম করবেন, এখানে কোনো সংগঠন থাকবে না, কোনো সংগঠিত থাকবে না, অর্গানাইজেশন থাকবে না, তা তো হয় না। অবশ্যই কেউ না কেউ এটা নেতৃত্ব দিয়েছে। আমি সেটাই বলতেছি যে তরুণ প্রজন্মরা যে আমরা যে নেতৃত্ব দিচ্ছি বা নেতৃত্ব দিয়ে যাব, এখানে শুধু শেষ নয়। শেখ হাসিনার পতন হয়েছে শেষ, দ্যাটস নট এনাফ। আরও ফেসিজম তৈরি হবে। আজকে দেখেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আপনি কিভাবে বললেন যে শেখ হাসিনার পতন হয়ে গেছে শেষ, তরুণ প্রজন্মের কাজ শেষ? না, আমি এটা বলি তরুণ না। প্রজন্মের কাজ শেষ না, তরুণ প্রজন্মের আমি কাজ এটা মাত্র বলি শুরু। না যে শেখ হাসিনার পতন হয়ে গেছে, তরুণ প্রজন্মের কাজ শেষ নাই। এখন তরুণ প্রজন্মরাই ভূমিকা রাখতে হবে Definitely. আগামীর বাংলাদেশ গড়ার আমি জন্য। আরেকটা যেভাবে আপনারা আপনাদের নিরাপদ বাংলাদেশ চাই। এক্সাম্পল আপনাকে নিরাপদ একটা দেই। বাংলাদেশটা একদিনের জন্য না, নিরাপদ বাংলাদেশটা যেদিন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ৭১ হয়েছে, ২৪-এ নতুন করে ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের একটি নতুন একটি স্বাধীনতা এসেছে গণতান্ত্রিক পুনরুদ্ধারের জন্য। ঠিক ভবিষ্যতেও আপনারা ভূমিকা রাখতে হবে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি জনাব মুসলিম খান, আপনার কাছে জানতে চাইব যে এই যে ২৪শে জুলাই বিপ্লব, ৩৬ জুলাই বিপ্লব, যেটি ৫ আগস্টে পরিপূর্ণভাবে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন কিংবা পালিয়ে গেলেন, যেটি আপনারা বলে থাকেন, সেটির পরবর্তী সময়ে এই মুহূর্তের যে বাংলাদেশের যে অবস্থা, সেটির ব্যাপারে আপনারা কি ভূমিকা রাখছেন কিংবা কি ভূমিকা রাখবেন, বা আপনারা কি বলবেন যে বাংলাদেশ এই সিচুয়েশন থেকে উত্তরণ দরকার কিনা, বা এই সিচুয়েশন যদি বাংলাদেশ যদি এই পরিস্থিতিতে থাকে তাহলে কোন পর্যায়ে চলে যেতে পারে বাংলাদেশের আগামী? ধন্যবাদ এনাম ভাই। আমরা ইতিমধ্যে জুলাই বিপ্লবের পরে ৩৬শে জুলাইয়ের পরে আমরা ইতিমধ্যে আমাদের সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সহ আরও কিছু মানবাধিকার সংগঠন ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। আমরা এখন যে ডক্টর ইউনূস সরকার যে আছেন, ওনার কাছে আমাদের একটাই দাবি যে গতানুগতিক যে পদ্ধতিতে আমরা অতীতে নির্বাচন হয়ে আসছে, গতানুগতিক পদ্ধতিতে যে সংস্কারগুলা অতীতে হয়েছে, এই গতানুগতিক পদ্ধতিতে যদি আগামীতেও কোনো নির্বাচন বা অন্য কোনো কিছু করা হয়, তাহলে কিন্তু আবার একটা ফ্যাসিজম, আবার একটা কোনো কিছু তৈরি হতে পারে। আমরা এখন ডক্টর ইউনূস সরকারের কাছে চাচ্ছি যে সর্বপ্রথম সংস্কারটা করতে হবে। নির্বাচন কমিশন থেকে নিয়ে, সচিবালয় থেকে নিয়ে এবারে টপ টু বটম পর্যন্ত কিন্তু সংস্কার আগে করতে হবে। সংস্কার ছাড়া যদি এই মুহূর্তে একটা নির্বাচনের প্রক্রিয়া যদি বাংলাদেশে শুরু হয়, তাহলে দেখবেন যে একটা ফ্যাসিজম বিদায় হয়েছে, আরেকটা ফ্যাসিজম আবির্ভাব হতে পারে। হয়তোবা এই কথাটার আলোকে আমাকে হয়তোবা সোশ্যাল মিডিয়া বলেন বা কেউ মনে করতে পারেন যে আমি বিএনপিকে ইন্ডিকেট করছি বা জামাত ইসলামকে। আমরা প্রায় সময় প্রোগ্রামে বলে থাকি যে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি না, আমরা প্রতিনিধিত্ব করি বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের মানবাধিকারের বিষয় নিয়ে আমরা কথা বলি, বাংলাদেশের এই মৌলিক অধিকারের, মানুষের মৌলিক অধিকারের বিষয় নিয়ে কথা বলি। যদি আমাদের সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, আবার কিন্তু সেই আরো একটা এই ফ্যাসিজমের পথে বাংলাদেশ যাবে। আর যদি সংস্কার ছাড়া যদি সংস্কারের মাধ্যমে যদি নির্বাচন হয়, তা আমি আশা করব আমার ক্ষুদ্র জ্ঞানে যে বাংলাদেশে হয়তো বা ভালো একটা আরো একটা নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন একটা বাংলাদেশের মুখ দেখতে পারবে, যেটা হয়তোবা আগামী স্বাধীনতার 50 বছর পার হয়ে আসার পরেও যে বাংলাদেশ আমরা দেখতে পাই নাই। হয়তোবা সংস্কারের মাধ্যমে এবং জুলাই বিপ্লবে যারা ছাত্র জনতা সহ অন্যায়ভাবে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, বিভিন্ন বাহিনী, এমনকি আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন যেসব নেতাকর্মীরা এই জুলাই বিপ্লবে যাদেরকে হত্যা করেছে বা বিভিন্ন জায়গায় এই নৈরাজ্য রাহাজানি করেছে, ওদেরকে যদি সঠিক বিচার করা হয়, তদন্ত করে সঠিক বিচার যদি করা হয়, তাহলে আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের একটি বাংলাদেশ, আমি মনে করি। ধন্যবাদ মুসলিম খান আপনাকে। আমরা জুলাই আন্দোলনের বিভিন্ন সংগঠনের ভূমিকা দেখেছি। এক্ষেত্রে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি তারা কি ভূমিকাগুলো রেখেছিলেন বিভিন্নভাবে এখানকার আন্দোলন সংগ্রামে। আমি একটু দেখে আসি সেটি।
ধন্যবাদ। আমরা নিরাপদ বাংলাদেশ চাইয়ের কিছু কার্যক্রম আমাদের হাতে ছিল, সেটি দেখালাম। আমরা ভবিষ্যতে অন্য সংগঠন, বিভিন্ন সংগঠনের ব্যানারে যারা কাজ করেছেন সেগুলো পর্যায়ক্রমে আমরা দেখাবো। আমি মুসলিম খান, আপনাদের সংগঠনের যেগুলো আমাদের হাতে ছিল সেটির একটি ছোট্ট অংশ বিশেষ আমরা দেখালাম যে আপনারা এই ভূমিকাগুলো রেখেছেন। তো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আপনারা কি ভূমিকা রাখতে চান? বাংলাদেশের যেটি হলো, যেহেতু মানবাধিকার সংগঠন ব্যানারে আপনারা কাজ করছেন, বাংলাদেশের মানুষের প্রত্যেকটি নাগরিকের মানবাধিকারের প্রয়োজন। প্রত্যেকটি নাগরিক তার মানবাধিকার নিয়ে বেঁচে থাকবে, সে দোষী হোক নির্দোষী হোক, তার যেটুকু অধিকার সেই অধিকার থেকে তাকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। আপনি কি মনে করেন আগামী রাজনৈতিক নেতৃত্ব যারাই আসুক না কেন, তারা বাংলাদেশের নাগরিকদের প্রকৃত স্বাধীনতা, যেটি গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেটি তারা ভূমিকা রাখবেন, কিংবা তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? একটা জিনিস দেখেন যে মানবাধিকার সংগঠন যারা করে বা মানবাধিকার সংগঠনগুলো কোনো দিন কিন্তু বাংলাদেশের ক্ষমতার মসনদে যাওয়ার স্বপ্ন দেখেও না এবং সেরকম পরিকল্পনাও কিন্তু করে নাই। মানবাধিকার সংগঠনের কাজ হলো যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে, বাংলাদেশ পরিচালনায় যারা আসবে, তাদের গঠনমূলক সমালোচনা করা। আর এটা গঠনমূলক সমালোচনার মাধ্যমে কিন্তু একটা দেশ এবং একটা সংগঠন বা একটা রাজনৈতিক দল এগিয়ে যাওয়ার পথ চলা হয়। তা আমরা আশা করব যে বর্তমান যে বাংলাদেশ, আপনারা ইতিমধ্যে এই বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিজমের বিদায় হয়েছে, ছাদাবাজের আগমন ঘটেছে। আমি মনে করি অনেকে মনে করতেছেন যে এটা বিএনপির ব্যানারে হচ্ছে, বিভিন্ন সংগঠনের ব্যানারে হচ্ছে। আমার দৃষ্টি থেকে এটাই পরিলক্ষিত হয়েছে যে বর্তমানে যে বাংলাদেশে ছাদাবাজের একটা মহা উৎসব চলছে, ঈদের আমেজের মতো, এটা আসলে পরিকল্পিত একটা গোষ্ঠী এবং দল, একটা যারা বাংলাদেশকে ভালোবাসে না তারাই কিন্তু করতে চাচ্ছে। আপনি দেখেন যে জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কয়েকবার ক্ষমতার মসনদে ছিল, 91-এ ছিল, 2001 সালেও ছিল। তারাও কিন্তু দেশ গঠনের অনেক ভূমিকা রেখেছিল এবং আগামীতেও রাখবে আমি আশা করি। কিন্তু তাদের দলের ভিতরে কিছু কুচুকরিরা ঢুকেছে, যারা তাদের জাতীয়তাবাদী দলের মূল্যবোধের এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যকে বানচাল করার জন্য, আর যারা বিএনপি 91 সালে যাদের সমর্থনে, বাংলাদেশ জামাত ইসলামের সমর্থনে যখন বিএনপি ক্ষমতা গিয়েছিল, 2001 সালে যখন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আন্দোলন সংগ্রাম করে আবার আওয়ামী লীগকে বিদায় করে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় এসেছিল, এই দলগুলার দূরত্ব হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে এই ছাদাবাজের আবির্ভাব হয়েছে। আপনি দেখেন যে বিএনপি, আপনি কি এটি বলতে চাচ্ছেন যে প্রকৃত অর্থে প্রকৃত রাজনৈতিক কর্মী যারা, তারা এগুলোর সাথে জড়িত নয়, কিংবা প্রকৃতভাবে যারা রাজনৈতিক দলগুলোকে লালন করে, তার মনে, তার নিজের মননে সমর্থন করে, তারা এগুলা করছে না? জাসমিন, আপনার বক্তব্য থেকে যে যারা হাইব্রিড বিভিন্নভাবে রাজনৈতিক দলের আশ্রয় নেয়, কিংবা রাজনৈতিক দলের আশ্রয়ে তারা কতিপয় ব্যক্তি বিশেষের প্রশ্রয়ে এই কাজগুলো করছে। একটা বিষয় হচ্ছে যে যারা আজকে দেখছি যে সোশ্যাল মিডিয়া, যে আমি বিএনপি বা যুব দল বা ছাত্র দলের এই দায়িত্বে আছি, আমাদেরকে এই জায়গায় ছাতা তুলতে হবে, এখানে বিভিন্ন কিছু টেন্ডার সহ বিভিন্ন কাগজ কিন্তু, লিগ্যাল কাগজ কিন্তু ওনারা শু করে। তো আসলে দেখা যায় যে এই যারা এইসব করতেছে তারা কিন্তু সুবিধাভোগী, তারা দেখা গেছে সুবিধাবাদী। তারা দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন এই থানা বলেন, ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, জেলা বলেন, ওদের বড় বড় নেতৃবৃন্দর সাথে ওদের সুসম্পর্ক স্থাপন করে তারা কিন্তু এই অপকর্মগুলা চালাচ্ছে। প্রকৃতপক্ষে রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের নির্দেশে কিন্তু ওরা করে না। আর এসব করে কিন্তু করার পিছনে কারণ হচ্ছে যে ফ্যাসিজম যেহেতু গেছে, আমরা বিগত 17টা বছর দেখেছি বাংলাদেশে 18 কোটি জনগণ, ওনারা বলছে আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগের প্রোগ্রাম হচ্ছে উঠান বৈঠক থেকে শুরু করে এবারে এই
রাজপথ সহ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এখন আপনি মাইক দিয়ে যদি ঘোষণা দেন যে আসেন আওয়ামী লীগের একটা প্রতিবাদ সভা হবে, আপনি একটা মানুষ খুঁজে পাবেন না। এই লক্ষ লক্ষ জনগণ আওয়ামী লীগের কোথায় গেছে? ওরা কোনো না কোনো ভাবে ছত্রছায়ায় কিন্তু আমাদের রাজনৈতিক দলে কিন্তু এই ইন হয়েছে। তার আপনি যেহেতু আপনি একজন সংগঠক, আপনি কি বলবেন এই ব্যাপারে? প্রত্যেক রাজনৈতিক দলগুলো কি ভূমিকা রাখবে মানে এইসবের বিরুদ্ধে? এইসবের বিরুদ্ধে আমি আজকে একজনের সাথে কথা বলেছিলাম, একজন রাজনীতিবিদের সাথে। ওনারা দেখেন যে সোশ্যাল মিডিয়ায় একটা স্লোগান এখন ভাইরাল হচ্ছে যে সাদাবাজি করে নিয়ে আসতে পারলে পুরস্কার, আর ধরা খেলে বহিষ্কার। এখন প্রশ্ন হলো যে আপনি যখন বহিষ্কার করবেনই, তো তাদেরকে আপনি ধরে এনে বহিষ্কার করে নেব, আইনের হাতে তুলে দেন, তখন দেখবেন যে চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে। আর যখন এই মানে চাঁদা নিয়ে যখন আসলো, তখন তো আপনি পুরস্কৃত করলেন। তো পুরস্কৃত না করে আর বহিষ্কার না করে তাদেরকে হাতে ধরে এনে আইনের সুপর্দন করে দেন, তখন তো বোঝা যাবে যে আপনার রাজনৈতিক দলের কর্মী নয়। রাজনৈতিক দলের গুলো যেখানে ঐক্যবদ্ধ নেই, সেভাবে এই যে এই কাজগুলোকে তারা কিভাবে ট্যাকল করবেন, সেটা তো একটি বড় প্রশ্ন এই মুহূর্তে। রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ না সেটা না, কিন্তু কথা হচ্ছে যে যেমন ধরেন আজকে যদি আমার নিরাপদ বাংলাদেশ চাই, যদি সেক্রেটারি উনি যদি এক জায়গায় এসে যদি বলেন যে আমি নিরাপদ বাংলাদেশ থেকে আসছি, এই আমরা একটা মানবাধিকার সংগঠন, আপনি টাকা দেন, আমরা একটা প্রোগ্রাম করব। এখন যদি দেখা যায় উনি ব্যক্তিগতভাবে গেলেন, কিন্তু এটা তো কিন্তু আমাদের সংগঠনের না যে এরকম কারোর কাছ থেকে ছাদা তুলতে হবে। কিন্তু আমরা দেখতে যারা ছাদা তুলতেছে, ওনারা দাবি করছে যে আমি উপজেলা আওয়ামী লীগের যে যুবদলের অমুক, কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেখেন ও কিন্তু উপজেলা যুবলীগে কিন্তু ছিল না, এখন কিন্তু হাইব্রিড হিসেবে এসে ঢুকছে। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে শেখ হাসিনার সাথে যার ছবি ছিল, এখন দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলামের সাথে তার ছবি, যার ছবি দেখেছি যে তার ছবি দেখেছি যে আমিরে জামা ডাক্তার শফিক সাহেবের পিছনে তার ছবি। এগুলা কেন? এগুলো আইডেন্টিফাই করতে হবে। যে কেউকে যে কোনো একটা রাজনৈতিক দলের সে আসলো, তার ব্যাকগ্রাউন্ড দেখে নিয়ে আসতে হবে। যার দরুন তো আজকে যেমন ধরেন বিএনপি যেমন বদনাম হচ্ছে, জামাতে ইসলাম বদনাম হচ্ছে, এই যে রাজনৈতিক দূরদর্শী এই যে একটা মানে দূরত্ব বজায় হয়েছে, এতে কিন্তু ফ্যাসিজম আবার কিন্তু কায়েম হয়ে যাচ্ছে। আপনি দেখেন এখন আওয়ামী লীগের স্লোগান এখন বিএনপি দিচ্ছে, আর বিএনপির আওয়ামী লীগের মতন আবার সেম স্টাইলে স্লোগান কিন্তু জামাতে ইসলামে দিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা শিবির দৈরা অবস্থায় বল, এই যে পুরানা স্লোগান কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল। এই স্লোগান যদি এখন বিএনপি দেয়, তো এই স্লোগানের পাল্টা জবাব যদি এখন জামাত ইসলামী দেয়, তাহলে কিন্তু রাজনৈতিক দূরত্ব কিন্তু বজায় হয়ে গেল, দূর হয়ে গেল। যখনই দূর হবে তখন ফ্যাসিজম মধ্যে দিয়ে ঢুকছে। আমরা ইতিমধ্যে একটা জিনিস এরাম ভাই দেখেন, এই যে আজকে যে যতটা মিছিল হচ্ছে, জামাতের মিছিল বলেন, শিবিরের মিছিল বলেন, বিএনপির মিছিল বলেন, ছাত্রদলের মিছিল বলেন, আপনি মনে করেননি যে আওয়ামী লীগের যারা ছিল আগে, শেখ হাসিনার পক্ষে যারা সাফাই গাইছে বা ছিল, এরা কিন্তু এখন পিছনের সারিতে কিন্তু এসে স্লোগান দিচ্ছে, জামাতের শিবিরের এরা পিছনের সারিতে কিন্তু বিএনপির স্লোগান দিচ্ছে। আর এরাই কিন্তু ডিল মানে কিন্তু রাজনৈতিক সম্প্রীতি যেটা এটাকে নষ্ট করছে। আমি মনে করব সকল রাজনৈতিক দলের যে যারাই এসব করতেছে, তাদেরকে ধরে আইনের আওতায় দেওয়া হোক এবং তাদের অতীত ব্যাকগ্রাউন্ড জাস্টিফাই করা হোক। যেমন আওয়ামী লীগের মানুষ এনসিপিতে এসে দাবিদার হয়, ঠিক তদ্রুপ আওয়ামী লীগের মানুষগুলো এখন যুবদলে এসে যুবদলের কর্মী হিসাবে দাবিদার হচ্ছে, জামাতের কর্মী হিসাবে দাবিদার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর ঐক্য যেটি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেখানে ঐক্য নেই, সেই ঐক্যের বাহিরে গিয়ে বা ঐক্যকে ঐক্যবদ্ধ না থেকে যে কাজগুলো করলে যেটি হয়, সেটি আমরা মানে দেখতে পাচ্ছি। আমি তাহমিন হোসেন খান, সেক্রেটারি নিরাপদ বাংলাদেশ থেকে আপনার কাছে আপনার শেষ বক্তব্য জানতে চাইব যে বাংলাদেশের এই পরিস্থিতি উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মানে কি ভূমিকা রাখতে হবে? আচ্ছা, আপনার ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যেহেতু এটা হচ্ছে আমার লাস্ট চান্স, আমি অতীতের রায়হান ভাইয়ের এবং আমার সভাপতি সংক্ষেপে চেষ্টা করব। ওই যে কিছু আপনি বললেন যে কিছু মানুষ বা সংগঠন যারা এখন আসতেছে ক্রেডিট দাবি করার জন্য, তো রায়হান ভাই এবং মুসলিম খান ভাই ওনারা মেনশন করেছেন আমরা যে এই ব্রিটেনের কিছু সিগনিফিকেন্ট জায়গায় আমরা যে প্রোগ্রামগুলো করেছি আমাদের, আপনি যেটা দেখিয়েছেন এটা হচ্ছে একদম একটা ফ্র্যাকশন মাত্র, মানে 100%-এর 2 ভাগই না। আমরা বাংলাদেশের হাই কমিশনে যে আমরা 3-4 বার মেমোরেন্ডাম দিয়েছি, ব্রিটিশ সরকারের কাছে মেমোরেন্ডাম দিয়েছি, আপনি ওই জিনিসগুলো যদি কিছু ইনভেস্টিগেট করেন তাহলে বুঝে যাবেন আসলে কারা এই জুলাইয়ের বিপ্লবের সাথে জড়িত, কারা জড়িত না। আরেকটা বিষয়ে যেটা, সরি আপনার কোয়েশনটা কী ছিল?
যে ভূমিকা রাখতে হবে এই সমস্যার উত্তরণের জন্য? সর্বপ্রথম হচ্ছে বর্তমানে যেটা আমার সভাপতি বললেন যে ওই যে চাঁদাবাজির যে আমদানি যেটা ঘটেছে, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মেকানিজম থাকা উচিত, যে মেকানিজমের দ্বারা ওনারা আইডেন্টিফাই করবে যে আসলেই কে আমাদের নেতা বা কর্মী, আমাদের জন্য কারা কাজ করতেছে, দেশের জন্য কারা কাজ করতেছে। কারণ এইটা কিন্তু ধরেন এইটা একটা রাজনৈতিক দল একটা পরিবারের মতো। আপনার পরিবারে আপনার মা, বোন, বাবা, ফ্যামিলির অন্যান্য বাচ্চা কাচ্চারা থাকবে। এখন যদি আপনার ফ্যামিলির একজন ফ্যামিলি মেম্বার বা বাড়ির বাইরে কিছু করে থাকে, ওইটা কিন্তু ফ্যামিলির প্রধান যে তার কাছে চলে আসবে। এখন ফ্যামিলির প্রধান যে উনাকেই এই জিনিসটা নিয়ে ডিল করতে হবে। তাইলে একটা রাজনৈতিক দলের প্রধান কারা, ওদেরকেই এই লেভেলে যারা দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, খুন খারাপি করতেছে, এই রাজনৈতিক দলের হেড যারা আছে ওদেরকেই ডিল করতে হবে। উনারা যদি কোনো কথা না বলে, তাহলে এখন উনি হাইব্রিড মেম্বার হোক আর সুবিধাবাদী হোক আর যাই হোক, আমরা বা আমি বলতে নাগরিক হিসাবে সারা দেশের মানুষ যেটা বলবে যে না উনি বিএনপির, আওয়ামী লীগ, জামাতের, এরাই তো এইটাই দেখবে। যখন এই উচ্চ পর্যায় থেকে এইটা আসবে যে না উনি আমার দলের কেউ না, আর যদি উনি দাবি করে ঠিক আছে আমার কাছে আসো, আমি তোমাকে আইনের হাতে তুলে দিলাম, তখন দেখবেন এই যে মেকানিজম, এই মেকানিজমটা যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে দেখবেন দলের ভিতর থেকেই অনেক দুর্নীতি চলে যাবে, রাজনৈতিক দলের ভিতর থেকেই দুর্নীতি চলে যাবে। আজকে যদি আমি একটা কিছু করে থাকি, মুসলিম ভাই আমার সভাপতি, উনি যদি বলে ঠিক আছে উনি আমার দলে ছিল, এই দুর্নীতি করছে, ওনাকে বহিষ্কার করলাম, আপনাদের হাতে তুলে দিলাম, তাইলে তো এটা সঠিক সমাধান চলে আসলো, তাই না? তো এইরকম প্রত্যেকটা রাজনৈতিক দল আমি মনে করি মেকানিজম ক্রিয়েট করতে হবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই অন্যের সাথে রেষারেষি না করে দেশপ্রেম দেখাতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, তাহলেই আমি মনে করি যে ঐক্যবদ্ধটা চলে আসবে। ধন্যবাদ। আপনার কাছে শেষ বক্তব্য জানতে চাইব যে এই সমস্যার উত্তরণের জন্য বাংলাদেশে যেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো একটি কঠিন পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যেকটি বিষয়ে প্রায় বলা যায় মতানৈক্য, এক হতে পারছেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দূরদর্শী ভূমিকা পালন করতে পারছেন না, এবং সেই সুযোগটি মনে হচ্ছে একটি গোষ্ঠী, যেটি বলা হচ্ছে চাঁদাবাজ হোক, দুর্নীতিবাজ হোক, তারা এটি নেওয়ার চেষ্টা করছে কিংবা সরাসরি নিচ্ছে। খুবই সংক্ষেপে বলবেন যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, একটি সুন্দর বাংলাদেশের জন্য, যেটি আপনারা বলে থাকেন নিরাপদ বাংলাদেশ চান, এই নিরাপদ বাংলাদেশের জন্য রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কী ভূমিকা রাখবে? ধন্যবাদ এনাম ভাই, খুবই সিগনিফিকেন্ট একটি প্রশ্ন করেছেন। আমি মনে মনে ভাবছি যে এই বিষয়গুলো আসলেই বলা প্রয়োজন। দেখেন 2008 সালের পরে বাংলাদেশে নির্বাচন, যেটি সংসদ নির্বাচন হয়েছিল, এরপরে যতটা সংসদ নির্বাচন হয়েছে 14 বলেন, 18 বলেন, 24 বলেন, এই তিনটাই নির্বাচন ছিল আমি বলি বাই দ্য আওয়ামী লীগ, অফ দ্য আওয়ামী লীগ, ফর দ্য আওয়ামী লীগ। এখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। এখন আজকে যার বয়স 30 বছর বা 32 বছর, সে কখনো বাংলাদেশে ভোট দিতে পারেনি সংসদ নির্বাচনে। এখন কথা হচ্ছে যে তরুণ প্রজন্মের বড় একটা অংশ এখনো পর্যন্ত বাংলাদেশের আগামী কর্ণধার যারা, তারা ভোট দিতে পারেনি বিগত দিনে। আমি যেটা বলবো যে শেখ হাসিনা দীর্ঘ এক যুগের বেশি সময়, ধরেন প্রায় 16-17 বছর সে অবৈধভাবে বাংলাদেশকে পরিচালনা করেছে। সে বাংলাদেশে প্রতিটি জায়গায় তার নিজের মতো করে মানুষ তৈরি করে গিয়েছে। পুলিশ প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, শেখ হাসিনা বিচার বিভাগ দিয়ে কি করে নাই, প্রতিটি ধরনের অন্যায় কাজ এই বিচার বিভাগ দিয়ে করেছে। ধরেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সে একটা মীমাংসিত একটা বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের যে চেতনার ব্যবসা শেখ হাসিনা করেছিল, যুদ্ধাপরাধের যে বিচার যেটি নিয়ে এসেছিল, সেই যুদ্ধাপরাধের বিচার করে বাংলাদেশের সেই দেশপ্রেমিক আলেমদেরকে, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আলেম মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে সেই জেলের ভিতরে হত্যা করেছে। সেটা প্রমাণিত। আজকের যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, আগে এটা করেনি। সালাউদ্দিন কাদের চৌধুরী, এজ ওয়েল এজ সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে অন্যায়ভাবে শেখ হাসিনা হত্যা করেছে, এটা প্রমাণিত। আপনি দেখেন আয়নাগরের মতো বিভিন্ন লোমহর্ষ ঘটনা, যেগুলা মানে কল্পনা করা যায় না, কল্পনাই করা যায় না, মানে শত শত বছর আগের যেভাবে নির্যাতন করা হতো, সেই আদিম কায়দায় সেই আয়নাগরে নির্যাতন করা হয়েছে। বছরের পর বছর তারা আলো বাতাস কিছুই দেখেনি। এখন যেটা প্রয়োজন, আপনি যেটা প্রশ্ন করলেন যে কি করা উচিত রাজনৈতিক দলগুলোকে, সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোকে বিপ্লব পরবর্তী সময় নিজেদেরকে সংগঠিত করা প্রয়োজন ছিল। বাংলাদেশে বড় রাজনৈতিক দল
তারা বিএনপির কথা বলেন এবং জামায়াতের কথা বলেন। আমি বলবো তাদেরকে ইন্টারনালি যে বিষয়গুলো আছে, দলের সংস্কার, দলের রিফর্ম যেটা করা প্রয়োজন ছিল, তাদের বিগত আমি শুনি যে ছাত্রদলের সভাপতি বিভিন্ন সময় বলে যে তার ছাত্রত্ব মানে সে শেখ হাসিনার আমলে সে করতে পারেনি। এটা একটা ভালো কথা, করতে পারেনি। এখন সুযোগ এসেছে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া, যুবদলের নতুন কমিটি দেওয়া, শিবিরের নতুন কমিটি দেওয়া, যদি তারা থাকে তাহলে রিফর্ম করা। এভাবে আগের রাজনৈতিক দলগুলোকে রিফর্ম করা প্রয়োজন ছিল। দলের ভিতরে দুর্নীতিবাদ, চাঁদাবাদ, মস্তানদেরকে দল থেকে বহিষ্কার করে, দল থেকে বাদ দিয়ে নতুন একটি দল গঠন করা প্রয়োজন ছিল। সাথে সাথে রাষ্ট্রের একটা রিফর্মের প্রয়োজন ছিল। পুলিশ প্রশাসনের প্রয়োজন আছে। এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গঠন করতে হলে আপনার নির্বাচন কমিশন গঠন করতে হবে। পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা প্রয়োজন রয়েছে, কারণ শেখ হাসিনা বিগত 16টি বছর 17টি বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে পুলিশ প্রশাসন গঠন করেছে, বিচার বিভাগ গঠন করেছে। তার সাথে সাথে বাংলাদেশের আনাচে কানাচে দুর্নীতির একটা মহাসবে যে পরিণত করেছিল, সেই সকল সিন্ডিকেটকে ভেঙে দিয়ে এটা নির্বাচনের প্রয়োজনীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যতটুকু সময় নেওয়া প্রয়োজন ছিল, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সময়টুকু দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো কি বলে? নির্বাচন নির্বাচন নির্বাচন। সকাল থেকে শুরু হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকাল থেকে শুরু করে এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত নির্বাচন 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 বলে। আবার গত কয়েকদিন আগে শুনলাম, আমি একটু সময় নিয়ে নিচ্ছি, গত কয়েকদিন আগে শুনলাম, এক মিনিট আমি সময় নিয়ে নিচ্ছি, গত কয়েকদিন আগে শুনলাম বিএনপির একজন নেতা বলছেন যে আমরা 15 মিনিটে সচিবালয় আমরা উড়াই ফেলবো। বলেন 15 মিনিটে আমরা এই ইউনিট সরকারকে বিদায় করে ফেলবো। তারা বলতো ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। সেই আন্দোলন আর 15 মিনিটের সচিবালয়, 15-16টি বছর কোথায় ছিলেন? বেগম জিয়া কারাগারে ছিলেন, বছরের পর বছর কারাগারে ছিলেন, বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। এবং এইগুলোতে আমরা যাচ্ছি না, এগুলো রাজনৈতিক দলগুলো 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। তো এই বিষয়গুলো আসলে ইন্টারনালি দলের ভিতরে এগুলো সংস্কার করা প্রয়োজন। দলীয় সংস্কার করার পরে, রাষ্ট্রীয় সংস্কার করার পরে বাংলাদেশে একটা নির্বাচন হলে আমি মনে করি বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা, জুলাই যে আমাদের যে প্রত্যাশা আছে সেই চেতনাকে আমরা ধারণ করতে পারবো এবং শহীদ আবদুল ফাহাদ এবং আবু সাঈদ মুগ্ধ এবং তাদের দেখানো পথে বাংলাদেশ পরিচালিত হবে এবং তাদের আত্মা আমি মনে করি মানে শান্তিতে পাবে। এবং আমি আর একটা কথা বলি, আজকে এই জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, আমি তাদের সেই শহীদদের আমি সর্বোচ্চ আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তাদেরকে স্থান দেন এবং তার সাথে সাথে যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আন্তরিকভাবে আবেদন করবো যে তাদেরকে চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা এবং তাদের রক্তের মধ্যে আপনারা দাঁড়িয়েছেন। ধন্যবাদ নাওয়ান ভাই আপনাকে। আমি খুবই সংক্ষেপে মুসলিম খান ভাই আপনার কাছে শেষ বক্তব্য শুনতে চাইব, খুবই সংক্ষেপে প্লিজ। শেষ বক্তব্য হলো, জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছে আর যারা বাংলাদেশে 2000-এর অধিক ছাত্র শাহাদত বরণ করেছে, কয়েক হাজার ছাত্রছাত্রী সহ মা বোন পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আগামী 5ই আগস্ট, জুলাই 36শে জুলাই যেটাকে বলা হয়, 5ই আগস্ট ঐতিহাসিক আলতাবাড়ি পার্কে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সহ আরও 4-5টা মানবাধিকার সংগঠন একত্রিত হয়ে আমরা জুলাই দিবস পালন করব। সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সকল শহীদদের স্মরণে দোয়া হবে। আমি ইউকের মাটিতে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সবাইকে উদারত আহ্বান জানাবো, সকল কমিউনিটি নেতৃবৃন্দকে উদারত আহ্বান জানাবো নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং জুলাই সনদ ঘোষণা আর আলোকে আগামী 5ই আগস্ট ঐতিহাসিক আলতাবাড়ি পার্কে সবাই আমরা সমবেত হই। নতুন বাংলাদেশের দিগন্ত উন্মোচন করার জন্য আমরা অগ্রণী ভূমিকা রাখি। প্রবাস থেকে মানবাধিকার সংগঠন সহ সকল রাজনৈতিক কমিউনিটি এবং সাংবাদিক সহ সকল মহলের নেতৃবৃন্দের কাছে উদারত আহ্বান জানাচ্ছি আজকের এই মাধ্যম থেকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐতিহাসিক যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লব প্রসঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন আছে এবং বাংলাদেশকে কেমন দেখতে চান যারা আজকের অনুষ্ঠানের অতিথি আছেন তাদের বক্তব্যগুলো শুনছিলাম। আমাদের অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো মহলের বিরুদ্ধে নেই। আমরা কথা বলেছি বাংলাদেশের সমস্যাগুলোকে নিয়ে, বাংলাদেশের সংকটগুলোকে নিয়ে এবং সেগুলো থেকে কিভাবে আমরা উত্তরণ হতে পারি সে প্রসঙ্গ নিয়ে। আগামী অনুষ্ঠানে এমনইভাবে আমরা কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সামাজিক
এবং মানবাধিকার সংগঠনের নেতৃত্বের সাথে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ অবস্থা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আলোচনায় কারো মনে ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী অনুষ্ঠান দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।